ছোটকাল থেকেই গান পছন্দ করতাম। যারাই গান বাজনা করে তাদের বেসিক গান বাজনা শেখার পরে তাদের একটা সাবজেক্ট চুজ করতে হয়। আমি সব ধরনের গানই করি, কিন্তু এখন সবাই আমাকে গজল শিল্পী হিসেবে জানে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভিওডি বাংলা আয়োজিত সাংস্কৃতিক ভাবনা অনুষ্ঠানে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য ভরা সংস্কৃতি আমাদের। এই সংস্কৃতিতে ছড়িয়ে ছিটিয়ে আছে অঞ্চল ভিত্তিক নিজস্বতা। পল্লীগীতি, ভাটিয়ালি, ভাইয়া, নাটক, নৃত্য, চলচ্চিত্র, চিত্রকলা, সঙ্গীত, গাজল প্রতিটি স্বতন্ত্র বৈশিষ্ট্য সম্পন্ন এবং সংস্কৃতি আমাদের যাপিত জীবনের চলার পথে আয়না স্বরূপ। আমাদের আচার আচরণ, জীবনবোধের, মূল্যবোধের সমষ্টি। আজকে ভিওডি বাংলা আয়োজিত সংস্কৃতি ভাবনা অনুষ্ঠানে অতিথি আলিওস প্রসেস ঢাকা সঙ্গীত বিভাগের প্রধান বিশিষ্ট গজল সঙ্গীত শিল্পী মঞ্জুরুল ইসলাম খান। কেমন আছেন আপনি? জি, ভালো আছি। আপনি ভালো? আলহামদুলিল্লাহ ভালো। সঙ্গীতের অঙ্গনে সাংস্কৃতিক এই নিয়ে আপনার পথে চলে, এটা শুরুটা কিভাবে করলেন? শুরুটা ছোটকাল থেকেই গান পছন্দ করতাম, কিন্তু আসলে শুরুটা হয়েছে আমি ঢাকা কলেজে যখন ভর্তি হই 1983 সালে। তো সেটা তারপরে আমি ওখানে সায়নাটে ভর্তি হই। আর আসলে প্রথাগত গান শেখার শুরু তখন থেকে, কলেজ লাইফ। কলেজ। তারপরে এখন পর্যন্ত হ্যাঁ, এই নিয়ে আছি আর কি একসঙ্গে। শুরুটা যে করলেন, তারপরে এই যে আপনি গজলটা মূলত ওনার একটু আমি হয় কি, শুধু আমি নই, যারাই গান বাজনা করে তাদের বেসিক গান বাজনা শেখার পরে তাদের একটা সাবজেক্ট চুজ করতে হয়। কেউ নজরুল গীতি গায়, কেউ রবীন্দ্রসঙ্গীত গায়, কেউ ভাটিয়ালি গান করে, কেউ ফোক গান করে, তাই না? কেউ আধুনিক গান করে, কেউ হয়তো ব্যান্ডের গান করে। কিন্তু বেসিকটা তো আগে থাকতে হবে, শাস্ত্রীয় সঙ্গীতটা আগে থাকতে হবে। আমি ঠিক শাস্ত্রীয় সঙ্গীত শেখার পরে মানে গজলটা, আমি যেহেতু বোম্বে ইউনিভার্সিটি থেকে ক্লাসিক্যাল মিউজিক মাস্টার্স করছি, তো আমি ওই সময়টাতে গজলের একটা বেশ প্রভাব ছিল। অনেকগুলি গজল শিল্পী, মানে আপনার মেহেদী হাসান, গোলাম আলী তো ছিল, সঙ্গে তখন জগজিৎ সিং, পঙ্কজ উদাস, তালাত আজিজ, তারপরে অনুপ জলোটা, এরকম অনেক গজল শিল্পী একাধারে এলো আমাদের সঙ্গীত জগতে। এবং ওই কারণেই আমি এই গজলের প্রতি একটা বেশ আমার একটা ঝোঁক হলো, আমিও করতে থাকলাম আর কি। এখন সবাই মানে আমি সব ধরনের গানই করি, কিন্তু এখন সবাই আমাকে গজল শিল্পী হিসেবে জানে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে অতিথি কণ্ঠে তার পছন্দের সঙ্গীত শুনি। আপনার পছন্দের সবগুলো আপনার পছন্দের। একটি বাংলা গজল, এটি আমার গুরুজি জগজিৎ সিং এটি গিয়েছেন, লিখেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। বেশি কিছু আশা করাবো বুঝলাম আমি এতদিনে, বেশি কিছু আশা করাবো বুঝলাম আমি এতদিনে, মুক্তি মেলে না সহজে, জড়ালি হৃদয়ে কোনো ঋণে, বেশি
কিছু আশা করাবো, বুঝলাম আমি এতদিনে। দর্শক শ্রোতা, সংস্কৃতির জীবনের কথা বলে, সঙ্গীত জীবনের কথা বলে তেমনই একটি সঙ্গীত শুনলাম। তা আপনার এই সঙ্গীত জীবনের পথে চলা এবং এই সঙ্গীত নিয়ে আপনার ভাবনাটা কি? ভাবনাটার মধ্যে একটা একটা আবেগ এবং একটা অনুযোগও আছে। যেমন আমাদের বাংলাদেশে না অনেক ভালো ভালো শিল্পী রয়েছে, ভালো ভালো এমনকি খুবই পোটেনশিয়াল শিল্পী রয়েছে, কিন্তু কেন যেন শাস্ত্রীয় সঙ্গীতের দিকটা এরা ঠিক নিতে চান। অনেকে শাস্ত্রীয় সঙ্গীত বলতে খেয়াল গাও মনে করে, আসলে কিন্তু বিষয়টা ভুল। শাস্ত্রীয় সঙ্গীত মানে ব্যাকরণ। এই ব্যাকরণটা যদি জানতে হয়, যে কোনো সাবজেক্টে কিন্তু ব্যাকরণটা খুব অপরিহার্য। তো এই ব্যাকরণটা যদি না জানা হয়, এই কারণে আমাদের দেশে কিন্তু ওইভাবে কোনো প্রথিতযশা কোনো উস্তাদ নাই। যেগুলি আছে সেটা হলো গানের শিক্ষক, তাই না? গানের শিক্ষক। উস্তাদ বলতে আমাদের উস্তাদ পণ্ডিত, আমরা আমাদের পাশের দেশে পাকিস্তানে এবং অন্যান্য দেশেও ভারতেও যে থাকে, এই এরকম উস্তাদ এবং পণ্ডিতদের একটা আধিক্য থাকে, যে যারা এই শাস্ত্রীয় সঙ্গীতে জ্ঞান দিতে পারবে। সেটা আমাদের দেশে একদম নেই, সেটা বলছি না, কিন্তু খুবই অপ্রত্যক্ষ। এটা থেকে উত্তরণের কোনো উপায়? উত্তরণের উপায়ের জন্য সরকারকে এগিয়ে আসতে হবে। কারণ আমি যতদূর জানি, কারণ যেহেতু মুম্বাইতে পড়াশোনা করেছি, ওখানে যারা ওস্তাদ থাকেন এবং যারা পণ্ডিত থাকেন, সেই পদে কিন্তু সরকার দেয় এবং তাদেরকে একটা মাসিক ভাতা দেওয়া হয়। যেমন ধরেন আমি প্রায় 25-30 বছরের উপরে, 30 কেন বোধহয় আরো বেশি হবে, আমি বিটিভিতে এ গ্রেড আর্টিস্ট। কিন্তু এখন আমি কালকে থেকে যদি গান গাইতে না পারি তাহলে কি হবে? তো উচিত না সরকারকে যে আমাকে অন্তত 30 থেকে 40 বছর আমি গান যদি গাই, কোনো জাতীয় ধরেন শিল্পকলা, বিটিভি এবং বেতার, এই তিনটা জিনিস যদি, এই তিনটা জায়গায় যিনি 25 বছর গান করবেন, তাকে একটা মাসিক ভাতা দেওয়া হবে। তাহলে সে চেষ্টা করবে আরো 10 জন ছাত্রছাত্রী তৈরি করতে, এবং সেটা শাস্ত্রীয়ভাবে। কারণ নইলে তো আমাদের দেশ এগোবে না, আমাদের সঙ্গীত এগোবে না। ওই নিজেরা একটু গান করবে, সেটা ভুলভাল কিছু হবে। হ্যাঁ, আবার কেউ দেখা গেল কিছু জানছে না বলেই ফিউশন করছে। এখন ফিউশনটা কনফিউশন হয়ে যাচ্ছে, কারণ গানটা তো সে না জেনে গাইছে। ফিউশন করে কারা? যারা উভয় দিকটাই ভালো জানে। কেউ যদি ওয়েস্টার্ন মিউজিক মাস্টার্স করে আর মিউজিকে মাস্টার্স করে, তাহলে সে ফিউশন করতে পারবে, তার দায়িত্ব ফিউশন করা। হ্যাঁ, কিন্তু যে কিছুই জানে না, কোনোটারই কিছু জানে না, সেটা ফিউশন করবে, তো এটা হবে না। সংস্কৃতিটাকে সঙ্গীতের মাধ্যমে তুলে ধরতে হলে শাস্ত্রীয় শিক্ষাটা আবশ্যক। হ্যাঁ, সেটাই। আমি ওটাই বললাম যে আপনাকে তো আপনার জীবনের আগে নিশ্চয়তা দিতে হবে। আমার জীবনের যদি নিশ্চয়তা, আমি গান কিভাবে এবং সরকারকে এটুকু করা, কিন্তু আমি যেই কথাগুলি বললাম, আমার মনে হয় যদি বাংলাদেশে
মানে ধরে বেঁধেও 200 উস্তাদ পাওয়া যায় বা পণ্ডিত পাওয়া যায়, মানে মানে আমি বলছি মানে আমাদের যারা মুসলমানের মধ্যে যারা উস্তাদ তাদেরকে উস্তাদ বলা হয়, আর হিন্দুদের মধ্যে যারা তাদেরকে পণ্ডিত বলা হয়, কিন্তু একই ক্যাটাগরি। এদেরকে যদি একটা ভাতা দেওয়া হয় যে আপনি 10 জন ছাত্রছাত্রীকে তৈরি করবেন, সেটা আপনি রিপোর্ট করবেন সরকারের কাছে যে এই 10টা ছেলে মেয়ে আমি শাস্ত্রীয় ভাবে তৈরি করছি, তাহলে হবে কি আমাদের সঙ্গীতটা আমরা আমাদের পিছিয়ে যাবে, কারণ সঙ্গীত সংস্কৃতির মূল ধারাটাই হলো সঙ্গীত, তাই না? তারপর নৃত্য, তারপরে নাটক, তারপর চিত্রকলা, তাই না? এগুলি আসবে। কিন্তু আমি কোনোটাকে ছোট করছি না, কিন্তু আপনি ধরেন যে একটা নাটক করলো, একটা নাটকে মিউজিক ছাড়া ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া হবে, একটা 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 সিনেমা করলো, গান ছাড়া হবে না, ইভেন কি গান ছাড়া পুরো সিনেমাটা তো ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে, মানে মিউজিকটা যিনি করছেন তিনি তো একজন ওস্তাদ, তাই না? অথবা একজন সঙ্গীত পরিচালক, তাকে তো গানটা শিখেই সঙ্গীত পরিচালক হইতে হচ্ছে। তো এইটা বললাম যে এই সঙ্গীতটাকে যে প্রপারলি আমরা ইয়ানা করতে পারি, আরো পিছিয়ে যাবে। আমরা যেরকম এখন আফসোস করে বলি না, মানে অন রেকর্ড এটা বলাটা হয়তো কেউ আমার উপরে রাগ করবে, আমরা বলি না যে আমরা পিছিয়ে যাচ্ছি আস্তে আস্তে। 70 দশক যে গান হতো সেই গান 80 দশক হতো, সেটা এখন আর হচ্ছে না। আফসোসটা তার মানে কি শিল্পীদের দোষ না, শিল্পীদের দোষ না, কারণ প্রচুর শিল্পী আছে। আমি আমার ছাত্রছাত্রীদের মধ্যে অনেকে দেখি অনেক পোটেনশিয়াল আছে, কিন্তু তারা কোথাও ওইরকম স্কোপ পাচ্ছে না। ঠিক আছে, দায় সারা বছর কিছু অনুষ্ঠান করে সরকার, এইটা তো কোনো ইয়ে না। যাকে দায়িত্ব দেওয়া হয় সেও দায় সারা বছর একটা অনুষ্ঠান করে, কোনো প্রপারলি কোনো ইয়ে হয় না। জাতীয় গণমাধ্যমগুলি যদি আছে, একটা গান করতে গেলে হ্যাঁ সেখানে তাড়াতাড়ি করেন, এটা করেন, গানের দেয়াল অর্ধেক কেটে দিচ্ছে, তো এটা তো এইভাবে গান হয় না, বিকাশ হয় না, বরঞ্চ আরো সংকুচিত হয়। দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আপনার পছন্দের আরেকটি আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম, শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম। আমার সারাটা মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। হৃদয়ের জানালায় চক্ষু মেলে রাখি, বাতাসের বাঁশিতে কান পেতে থাকে। হৃদয়ের জানালায় চক্ষু মেলে রাখি, বাতাসের বাঁশিতে কান পেতে থাকে। তাকে কাছে ডেকে মনের আঙিনা থেকে বৃষ্টি তোমাকে তাই ফিরে চাই না। আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম, শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম। আমার সারাটা মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। আপনার কথায় উঠে আসলো 80 দশক 90 দশকে যেগুলো শুরু, এগুলো আসলে সে সময় হচ্ছে না। এই যে কেন হচ্ছে না, কোথায় এই সাংস্কৃতিক অঙ্গনের অধঃপতন হলো, কেন হচ্ছে না, বা এখান থেকে আমরা আবার সেই অবস্থা বা তার চেয়ে ভালো অবস্থায় কিভাবে যেতে পারবো? যে ওটাই বললাম যে আমাদের আগে একটা গান করলে কি হতো, মানে ধরেন আমি একটা উদাহরণ দিচ্ছি, এটা ব্যক্তিগতভাবে নেবেন না। ধরেন গানটা লিখেছেন একজন লিখেছেন গীতিকার, এবং তখনকার গীতিকার কারা ছিলেন, গীতিকার শব্দটাই আসতো আমার। একজন কবি সাহিত্যিক তখন গান লিখতেন, তাই না?
ঠিক আছে, মানে যিনি একজন গীতিকবি গান লিখছেন, সুর করতে না পারার একজন প্রথিতযশা মানুষ, প্রথিতযশা একজন মানুষ, কবি বা সাহিত্যিক গান লিখতেন এবং প্রথিতযশা একজন সঙ্গীতজ্ঞ সে সুর করতেন, এবং তারা 3-4 দিন বসে সেই শিল্পীকে গান তুলে দিতেন, তারপর রেকর্ড হতো। এই যে একটা টিম ওয়ার্ক, এই টিম ওয়ার্ক নিতে হচ্ছে না এখন, মানে কি বলবো, এখন নিজেই গান করছে, মানে নিজেই লিখছে, নিজেই সুর দিচ্ছে, নিজেই গান করছে, আবার রেকর্ডও সে নিজেই করছে, মানে এখন ডিজিটাল কিছু রেকর্ডার আছে, করে করে গান গাইছে। এইগুলি তো হয় না, গানের পিছনে অনেক সাধনা লাগে। এখনো মানে আমাদের পাশের দেশ সহ বিভিন্ন দেশে গানের সেই মর্যাদাটা এখনো আছে, কিন্তু আমাদের ওটা আস্তে আস্তে, ইভেন আমাদের বাংলাদেশের কথা বলি, মানে ফুল প্লেজেড কোনো স্টুডিওই নেই। আগে তো রেকর্ডিং স্টুডিও ছিল না, শ্রুতি ছিল, অনেক ডিজিটল ছিল, তারপর অডিও আর্ট ছিল, মানে অনেক বিখ্যাত ইয়া ছিল, মানে স্টুডিও। এখন কোনো স্টুডিও নেই, যার যার বাসায় বাসায় স্টুডিও। তো এটা মানে বললাম তো, এটা ওই শিল্পীর একটা মানে কি বলবো, নিজের জীবনের একটা নিশ্চয়তার জন্য এগুলি হচ্ছে। কারণ সে একটা স্টুডিও দেবে, এটা যদি না চলে তাহলে আমি কিভাবে আমি চলবো কিভাবে? তো এই সমস্ত জীবনের নিশ্চয়তা যখন সরকার দেবে, মানে অন্তত এটুক হোক যে 25 বছর একটা শিল্পী বা একজন মিউজিক ডাইরেক্টর বা একজন রেডিও, টেলিভিশন, শিল্পকলা, 3 জায়গাতে এনলিস্টেড ছিলেন। তারপর থেকে সরকার কিছুটা দায়িত্ব নেবে, কিছুটা বলছেন। এখন যেমন ভাতা দেওয়া হচ্ছে না, আপনার বৃদ্ধ ভাতা দেওয়া হচ্ছে, তারপরে মুক্তিযুদ্ধ ভাতা হচ্ছে, তারপর বয়স্ক ভাতা হচ্ছে, ক্রিয়া অলরেডি শুরু হয়েছে। তো আমার মনে হয় শিল্পীদেরও এরকম দেওয়া উচিত। দিলে হবে কি, ওই শিল্পীর একটা বাইন্ডিংসও থাকে, যে আমাকে যে ভাতাটা দেয়, দায়বদ্ধতা থাকে, যে আমাকে যে সরকার একটা ভাতা দেয়, আমার এটার প্রতি একটা দায়বদ্ধতা আছে, এবং আমাকে ভালোভাবে গানটা করতে হবে। এখন যারা গান করে, সে আপনি ভালো মন্দ যাই করুক, আপনি তাকে কিছু বলতে পারবেন না, কারণ সে তো এটার জন্য, মানে এটার জন্য কোথাও দায়বদ্ধ না। তাহলে আমরা ওই দশকে ফিরে আসতে হলে, আপনি প্রথমে যেটা বললেন, গীতিকার, সুরকার, শিল্পী, যে যার অবস্থানে কাজ করতে হবে। এখনকার যুগে বেশিরভাগ সময় একাই সব করতেছে, পারদর্শী না হয়ে। ওই যে আপনি প্রথম যেটা বললেন, শাস্ত্রীয় ব্যাকরণ, প্রতিটা ক্ষেত্রে যে ব্যাকরণ থাকে, সুরের ক্ষেত্রেও যেমন, লেখার ক্ষেত্রেও তেমন, গায়কের ক্ষেত্রেও তেমন, এইগুলো হয়ে তারপরে আমাদের আসতে হবে। তবে আমরা সংস্কৃতিকে, বিশেষ করে গানটাকে সেই জনপ্রিয়তা, সোনালী, কারণ যিনি সঙ্গীতজ্ঞ, একটা গানের কথা দেখে ওই গানকে কিভাবে সুর করতে হবে উনিই বুঝবে, ওই শব্দটাকে কোন ধাঁচে। আর এখন যে যিনি লিখছেন, মানে ওই শিল্পী লিখছেন, আর যিনিই সুর করছেন, সে তার সুবিধা মতন সুর করছে, সুবিধা, মানে আমি কতটুকু গাইতে পারবো, এই তো সুবিধা, একটা সুবিধার জন্য সংস্কৃতির বিকাশটা সংকুচিত হচ্ছে। আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শুভ্র দর্শক শ্রোতা, উনি এত সুন্দর করে আমাদের সংস্কৃতি উত্তরণের জন্য তুলে ধরলেন। আমরা আশা করব, আমরা যে স্টেজে কাজ করি, আমরা সেটা নিয়েই, সেটা যেন শতভাগে ব্যাকরণবিধি মেনে কাজ করি, তবেই কিন্তু আমরা আমাদের এই দেশীয় সংস্কৃতিকে বহির্বিশ্বে সুন্দরভাবে তুলে ধরতে পারবো। আমরা দর্শকের জন্য আপনি আরেকটা আপনার পছন্দের মতো পরিবেশন করবেন। যেহেতু বলছিলাম যে 70 দশকের গানগুলি আমাদের, আমি সেরকম একটি গান করছি আমাদের, মানে কি বলবো, মানে আমাদের গানের একটা ভাবনা থেকে। মনটি তোমার কে গো দূর দূর কাঁপছে, মনের মানুষ কে গো চেনা চেনা লাগছে, তুমি কি তারে কাছে রাখবে? আয়নাতে দেখবে যখন কপালের কালো তিল পড়বে চোখে, ফুটবে যখন মুকুল সাথে, ভ্রমর যে এসেছিল জানবে লোকে। জানি না এখন তুমি কার কথা ভাবছো, আনমনে চুপিয়ে চুপি কার ছবি আঁকছো,
তুমি কি তারে কাছে রাখবে, হৃদয়ের কাছে সে রয় আলোকে, দেখবে যখন তুমি অবাক চোখে, শরমে নয়ন কে গো রাখবে ঢেকে। আয়নাতে ওই দেখবে যখন কপলের কালোতে পড়বে চোখে, ফুটবে যখন বকুল শাখে, ভ্রমর যে এসেছিল জানবে লোকে। আমি তো কথা, সুর, ছন্দ সবকিছুতেই হারিয়ে গেছিলাম। এবং ওই সময় আসলে মানে আবেগ থেকে আপনি যেটা বললেন যে তারা 3-4 দিন বসে সবকিছু ঠিকঠাক করে তারপর পরিবেশন করে, এখন আসলে অতটুকু হয় না যতটুকু আপনিও দেখছেন বা আমরা যারা এই অঙ্গনে আছি যারা করতেছেন তারাও জানে। আমরা যদি ওই অঙ্গনে এখন যদি এইভাবে সময় দিই, আমার মনে হয় আমরা করতে পারবো, আবার ফিরে আসতে পারবো, তাই না? হ্যাঁ, কিন্তু মানে ওই যে বলে না যে আপনাকে যোগ্য লোককে নিতে হবে। হ্যাঁ, আপনি আপনি এই যে বললাম, এটা বললে অবশ্য আমি এখন, আপনি বলছিলেন যে আমি অনেক সিনিয়র হয়ে গেছি, বয়স্ক হয়ে গেছি, বলতে কোনো আপত্তি নেই, কিন্তু যে এখন এই যে রেডিও টেলিভিশনে যাদেরকে আমরা করছি, মানে কি বলে অ্যানলিস্টেড করছি, তারাও কতটুকু যোগ্য, মানে গান গাইবার যোগ্য। হ্যাঁ, এবং যিনি পরীক্ষা নিচ্ছেন মানে সে কতটুকু যোগ্য। ইভেন আমি বলতে কোনো আপত্তি নেই, আমাদের দেশে যতগুলি বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান আছে সঙ্গীতের উপরে, সেখানে যেই শিক্ষকগুলি আছে তাদের নিজেরই গান হয় না, ইনফ্যাক্ট তাদেরই নিজেরই গান হয়, আসবে কি? হ্যাঁ, তো যোগ্য লোককে আসতে হবে। যে আমি আপনার ব্যক্তিগত আপনার লেখাপড়ার কথা আমি জানলাম, তো আপনি যদি যোগ্য লোক যদি মিডিয়াতে না আসে, যেমন মিডিয়া গণমাধ্যম কিন্তু একটা একটা দেশের আয়না, তাই না? তো আপনার গণমাধ্যমেও কিন্তু এরকম মানে শিক্ষিত, পরিমার্জিত, সংস্কৃতি মানা মানুষ আসতে হবে। আসলে সে একজন শিল্পীকে মর্যাদা দিতে পারবে। না হলে হবে কি, ওই শিল্পীকে সে একটা ভাবছে আমার অনুষ্ঠানের একটা মানে একজন লোক আসছে, ওনাকে পেমেন্ট করতে হবে, এই করে, এমনকি পেমেন্ট বলতেছে। মানে একটা টেলিভিশনে গেলাম, সে বলছে যে একটু বসেন, আপনার পেমেন্টটা দিচ্ছি। তো মানে এটা কি শিল্পীর কি পেমেন্ট? আসলে শিল্পীর হলো রেমুনারেশন, শিল্পীর হলো সম্মান। এই জন্য আমাদের রেডিও টেলিভিশনের চেকে লেখা থাকে শিল্পী সম্মান। আসলে আপনি যেটা বললেন, আপনি কথা থেকেই নিই যে দর্পণ, আয়না স্বরূপ। আসলে শিল্পী বা সঙ্গীত কিন্তু মানুষের জীবনের পার্ট নেই, পার্ট বাই পার্ট। গানের কথা বলেন যেটা, ওটা তো জীবন থেকেই না, যা কিন্তু অন্য কোনো মাধ্যম থেকে হয় না। একমাত্র সঙ্গীতের মাধ্যমে আমাদের যাপিত জীবনের আচার আচরণ, কৃষ্টি কাচার, যেটাই হোক, সুখ হোক, দুঃখ, প্রেম, ভালোবাসা, বিরহ, আনন্দ, বেদনা সবকিছুই তুলে ধরা হয়। এবং এটা একটা সহজে মানুষের কাছে তুলে ধরার মাধ্যম। এবং এই মাধ্যমে আসলে বর্তমান সময়ে এসে আমরা অনেকটাই পিছিয়ে। এই সঙ্গীতে আপনার ভাবনাটা যদি বলতেন দর্শক শ্রোতাদের। হ্যাঁ, অনেকটা পথ চলে এসেছি, তো এখন সত্যি সত্যি একটা নিজের দায়বদ্ধতা থেকেই ভাবি যে এই সঙ্গীত নিয়ে কি করা যায়, কি করে। যেমন ধরেন শাস্ত্রীয়, আমি নিজে হয়তো এরকম, যেহেতু শিল্পী মানুষ, আমার চাকরি করার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু যখন দেখলাম যে শাস্ত্রীয় সঙ্গীত বিভাগে আমাকে পদায়ন করছেন, তো আমার এটা নিজে থেকে আমি ভাবলাম যে আমি যদি 10টা ছাত্রছাত্রীকেও অন্তত শাস্ত্রীয় সঙ্গীতে কিছুটা হলেও দীক্ষা দিতে পারি। সেই কারণে আমার একটা নিজের ইচ্ছা যে আমাদের দেশে এখন, আমাদের সময় কিন্তু ছিল না, আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলিতে এখন সঙ্গীত বিভাগ খোলা হয়েছে, কিন্তু আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন সঙ্গীত বিভাগ ছিল না। তো এই সঙ্গীত বিভাগগুলি অনেক বিশ্ববিদ্যালয় আছে, আমি আশা করব সঙ্গীত বিভাগগুলিতে যোগ্য লোকদেরকে পদায়ন করা হোক, যোগ্য লোক দিয়ে, যাতে, কারণ যোগ্য লোক যদি পদায়ন না হয় তাহলে সে কিভাবে ছাত্রছাত্রীদেরকে ওখানে গান গড়ে তুলবেন কিভাবে? কারণ একমাত্র সঙ্গীত, অন্যান্য বিষয়ে আপনি 50 পেলেন, 60 পেলেন, আপনার হয়ে যাবে, মানে আপনি পাশ করে যাবেন বা ফার্স্ট ক্লাস পাবেন, কিন্তু সঙ্গীতে এই 50-60 পেলে হবে না। সঙ্গীতে একদম 99% পাইতে হবে। সঙ্গীতে আধা পড়া গাধার সমান, সঙ্গীতে ফুল ফিল আপ, একেবারে ব্যাকরণ বিধি মেনে আসলে তো একেবারে আরো আপনি সব মানে হয়তো এই পদ্ধতি, কিন্তু চেষ্টাটা আপনার ওইরকমই করতে হবে। সবাই পারবে না,
চেষ্টাটা আমার ওইরকম করতে হবে। সঙ্গীত অঙ্গনে আপনার এই যে ভাবনা, আপনার মতামত দর্শক শ্রোতা এবং এই অঙ্গনে যারা আমরা শিখে আসতেছি বা শিখছি তাদের অনেক উপকৃত হবে। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের বিহরি বাংলা আয়োজিত সাংস্কৃতিক ভাবনা অনুষ্ঠানে আরেকটু পরিবেশনা আপনার শুনব। এটি আমার প্রথম ওস্তাদ, জীবনের প্রথম ওস্তাদ এস মোহাম্মদ চৌধুরী। আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমার, অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেঘে লুকিয়েছিলে। বেদনাকে সাথী করে পাখা মেলে দিয়েছ তুমি, কত দূরে যাবে বলো, কত দূরে যাবে বলো, তোমার চলা সাথী হব আমি। আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমার, অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল লুকিয়েছিলে ওই। অপূর্ব। বিওডি বাংলার সংস্কৃতি ভাবনাতে আমাকে এখানে ডাকার জন্য অনেক ধন্যবাদ। এবং এই যে সংস্কৃতি ভাবনা নিয়ে একটা অনুষ্ঠান হচ্ছে, সমাজের প্রতিটা বিষয়ে যে সংস্কৃতির একটা খুব দরকার, এবং সংস্কৃতিটা কমে যাচ্ছেই বলে মানে আমাদের মধ্যেকার এত যুদ্ধ, হানাহানি এবং হিংসা, তাই না? কারণ একজন সংস্কৃতি মনা মানুষ কখনো মানে খুব বিকৃতভাবে হিংসাত্মক কোনো কাজ করতে পারে না। সেজন্য সংস্কৃতিকে আমাদের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে আমাদেরকে বিকাশ করতে হবে। সেই জন্য সঙ্গীতটা হলো প্রধান হাতিয়ার। আমি মনে করি এই সঙ্গীত ভাবনা এবং এই সংস্কৃতির এই ভাবনাতে ভিউডি যে এগিয়ে আসছে, সেজন্য আমি সাধুবাদ জানাই এবং দর্শকদেরকেও এই সাংস্কৃতিক ভাবনার সঙ্গে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের যাপিত জীবনের প্রতিটি পদক্ষেপই সংস্কৃতি জড়িত। আমাদের আজকের অতিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলছেন, শাস্ত্রীয় অর্থাৎ ব্যাকরণ বিধি। আমরা আমাদের জীবনে যে অঙ্গনে কাজ করি, বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গনে, আমরা যদি এই ব্যাকরণ বিধিটা মেনে চলি, নিজে সফল হব, সংস্কৃতি উপকৃত হবে, আমাদের সংস্কৃতি বহির্বিশ্বে তুলে ধরবো এবং আমরা নিজেরা গৌরবান্বিত হব। আসুন আমরা আমাদের আজকের অতিথির এই ব্যাকরণ বিধি মেনে স্ব অবস্থান থেকে কাজ করি, এগিয়ে যায়, সংস্কৃতি এগিয়ে যাক। আর সংস্কৃতি এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে। সবাই ভালো থাকবেন। দেখা হবে আগামীতে আবারও অনুষ্ঠান।